যেখানে স্বপ্ন শুধু ইতিহাসে নয়, বাস্তবতায় লিখতে চায় সব নতুনের গল্প। যেখানে নেতৃত্ব উঠে আসে আলোচনার টেবিল থেকে, আর পরিবর্তনের সূত্র রচিত হয় প্রশ্ন, যুক্তি, চিন্তায়। প্রশ্ন যেখানে প্রতিবাদ, যুক্তি যেখানে রাজনীতি, আর তরুণরাই সেখানে আগামীর দিশারি। এমনই স্বপ্ন আর আকাঙ্ক্ষা নিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন, নতুন বাংলাদেশ মধুমতি ব্যাংক পিএলসি সৌজন্যে। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। দেখছেন নিউজ 24। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন, আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান দিক থেকে ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর নাহরিন খান, রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবং এর পাশাপাশি আমাদের সঙ্গে স্টুডিওতে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি। আমরা জানি যে আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী, তো আমরা সেটি নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, বিএনপি, তারুণ্য, রাজনীতি, এসব নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমি একটু আলোচনায় আসতে চাই। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়কার ছাত্রনেতা ছিলেন, ছাত্র রাজনীতির সঙ্গে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিলেন আপনি। আপনার কাছে প্রশ্ন, আজকে একটা বড় ঘটনা ঘটেছে। ডাকসু নির্বাচন হাইকোর্ট থেকে স্থগিতের কথা বলা হয়েছে, পরবর্তীতে আবার চেম্বার আদালত সেটিকে সেই রায়কে বাতিল করেছে। এই ধরনের এরকম একটা ঘটনা কি আসলে ডাকসু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দর্শকরা যারা আছেন, আমার সহ আলোচক, শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চাই। না, এটার তো একটা ক্রিয়া প্রতিক্রিয়া, তো প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে। কথাটা হচ্ছে যে আপনার একজন প্রার্থীর বৈধতাকে চ্যালেঞ্জ করেই কিন্তু নির্বাচনে একটা রিট হয়েছিল জাস্টিস হাবিবুল গনি সাহেবের এবং জাস্টিস শেখ তাহসিন আলী, ওনারা স্থগিতাদেশ দিয়েছিলেন এবং 30শে অক্টোবর পর্যন্ত ওনারা এই স্থগিতাদেশটা, ওনাদের রায়, যে অর্ডারটা, যে ইন্টারিম অর্ডারটা, সেটাতে হয়েছিল। পরবর্তীকালে আমরা জেনেছি কিছুক্ষণ পরেই আপিল বিভাগ, মহামান্য আপিল বিভাগের আপনার চেম্বার আদালতে সেটা স্থগিত হয়েছে। তার মানেটা হচ্ছে যে 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত যেটা আছে যে সেটা তার মানে অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার যখন স্থগিতাদেশ হয়েছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার একটা প্রতিক্রিয়া দেখা গেছে যে ডাকসু আমার অধিকার, আপনার নির্বাচনের বিষয়টা আসবে। আবার যখন মনে করেন যে স্থগিতাদেশটা প্রত্যাহার হয়েছে বা স্থগিতাদেশটাকে যখন স্থগিত করা হয়েছে, তখন আবার আরেক ধরনের প্রতিক্রিয়া। কিন্তু বিষয়টা হচ্ছে যে নির্বাচনটাকে সামনে রেখে জাস্ট মাত্র কয়েকদিন আগে, মানে 9 সেপ্টেম্বর ইজ নকিং এট দ্য ডোর, তাই না? এ ধরনের একটা অবস্থা। একটা সময় ছিল, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার সৌভাগ্য যে আমি 2টো ডাকসু নির্বাচন পেয়েছিলাম। 89 ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছিলাম, 90 ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছিলাম। আমাদের সময় সম্ভবত 92 সালেও একটা ডাকসুর প্যানেল হয়েছিল, সেটা আপনার অনুষ্ঠিত হয়নি। 93 সালেও হয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তারা প্যানেল দিয়েছিল, যদিও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারপরেও ডাকসু নির্বাচনের একটা আমেজ, একটা উৎসব মুখর পরিবেশ সবসময় থাকে। এবং আপনি দেখুন যে 69-এর অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু ডাকসুর ভূমিকা অনেক বেশি। 70-এর নির্বাচন, ডাকসু নির্বাচন, আপনি যে ভূমিকার কথা বলছেন, সেখানে আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই যে তখনকার ছাত্র রাজনীতি আর এখনকার যে বর্তমান যে ছাত্র রাজনৈতিক অবস্থা দেখছেন, দুটোতে কি আপনি মিল পান কিনা? অমিলটা কোথায়? বিস্তর ফারাক। কেন? সে সময় ছিল স্বাধীন ডাকসু, আর তার পরবর্তী আমি 90 সালের পরবর্তীতে দেখেছি অনেকটা নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। 90 সাল থেকে আপনার 93-94 সাল পর্যন্ত ভালো ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন বিরোধী দলীয় ছাত্র সংগঠন তারা আপনার সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে আপনার ভণ্ডুল করেছিল। পরবর্তীকালে 1996 সালে আমরা দেখেছি যারা আপনার সরকারে এসেছিলেন তারা একচিটিয়াভাবে হল দখল করেছেন। তো সে ধরনের একটা সংস্কৃতি 1996 সালের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, কিন্তু আমরা কখনো নির্বাচনের কোনো তোড়জোড় কখনো পাইনি। আর একটা বিষয় ছিল, একটা সময় ডাকসুতে আপনার ভিপিজিএস যারা হতো তারা প্রথম শ্রেণীতে প্রথম ছিল। হল ছাত্র সংসদগুলোতে আপনার ভিপিজিএস হতেন যারা প্রথম শ্রেণীতে প্রথম হতেন। তখন এক ধরনের আপনার প্রক্রিয়া ছিল, নির্বাচনের প্রক্রিয়া, মানে কাদেরকে প্রার্থী করা হতো। পরবর্তীকালে সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, কিন্তু হলেও প্রতিযোগিতাটা ছিল।
কিন্তু সেই অবস্থাটা আমরা আর দেখিনি। আমরা সর্বশেষ দেখেছিলাম নুরুল হক নূর, ভিপি নূর নির্বাচিত হয়েছিল 2019 সালে একটা নির্বাচন আমরা দেখেছি বা শুনেছি, কিন্তু তারা কালের পরিক্রমায় আমার কাছে মনে হয় যেন হারিয়ে গেছে। যেমন 90-এর ডাকসু যখন নির্বাচন হয়েছিল, সে নির্বাচিত ভিপিজিএস জনাব আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, তাদেরকে সমগ্র দেশ কিন্তু চিনত। তার কারণটা হচ্ছিল সেই ডাকসুর নেতৃত্বে স্বৈরাচার বিরোধী একটা আন্দোলন যেটা দানা বেঁধে উঠেছিল এবং সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, এবং যেটার মধ্য দিয়ে, নেতৃত্বের মধ্য দিয়ে একটা স্বৈর শাসনের পতন ঘটেছিল। তাহলে সেই লেভেলটাই, স্ট্রেচারটা যেটা ছিল, সেটা কিন্তু আমরা বিগত এই গত কয়েক দশকের মধ্যে আর দেখিনি। আমরা একটু অধ্যাপক ডক্টর নাহরিন খান আপনার কাছে যেতে চাই। আমি একটু আপনার কাছে জিজ্ঞাসা, যেমনটি উনি বললেন যে তৎকালীন যে ডাকসু বা অন্যান্য ছাত্র সংসদগুলো যেরকম অবস্থায় ছিল, এখন আসলে অমিলটা কোথায়? আপনার কাছে কি মনে হয়, আপনি কি আসলে অমিল পান? অফকোর্স অমিল পাই। আমি তো মনে করি যে অসীম ভাই অসম্ভব সৌভাগ্যবান যে উনার জীবনে উনি 2টা ডাকসু দেখতে পেরেছেন, কিন্তু আমি কিন্তু আমার ছাত্র জীবনে জাকসু দেখতে পারিনি। আমি জাহাঙ্গীরনগরে পড়েছি, সো 36 বছর পর জাহাঙ্গীরনগরে জাকসু ইলেকশন হচ্ছে। আমি মনে করি যে জাকসু বলেন, ডাকসু বলেন, যেসব জায়গায় ছাত্ররা কথা বলবে না, ছাত্র রাজনীতি নিয়ে দেখেছেন যে কয়েকদিন আগে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। ইভেন ছাত্ররাই বলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, তাই না? কেন এই পরিবেশটা তৈরি হলো, এটা তো একটা বিরাট প্রশ্ন। কারণ যে কথা অসীম ভাই বললেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, এমনকি বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ভূমিকা, সেটা তো অস্বীকার করার মতো কিছু নাই। কিন্তু এমন কি ঘটনা 90-এর পরবর্তীতে ঘটে গেল যে যাতে আমাদের ছাত্ররা মোটামুটি মেধা শূন্য একটা জায়গা থেকে যে রাজনীতিতে মনোনিবেশ করছেন কোন ছাত্ররা, যে কথাটা অসীম ভাই বললেন যে ডাকসুতে সবসময় মেধাবী, প্রথম শ্রেণীতে প্রথম, এরা কেন রাজনীতি থেকে হারিয়ে গেল? এই প্রশ্নটা কি আমাদের করা উচিত না, যে রাজনীতি থেকে কেন খুব ভালো মেধাবী ছাত্রীরা হারিয়ে যাচ্ছে, তাই না? এই যে একটা বিশাল পরিবর্তন, গত খুব বেশি দিন তো নয়, গত 20-30 বছর হয়ে গেল। আমি মনে করি যে এটার জন্য সমগ্র দেশের একটা সামগ্রিক ব্যবস্থা, আমাদের রাজনীতিটাকে আমরা এমন জায়গায় নিয়ে গেছি যে রাজনীতিটা টাকার খেলা হয়েছে, ক্ষমতা, পাওয়ার, তাই না? এগুলো দিয়ে রাজনীতি, কিন্তু রাজনীতির সাথে যে জনগণের কল্যাণ, সমাজের কল্যাণের একটা সম্পর্ক আছে, সেটা আসলে আমরা এই মুহূর্তে বা প্রায়শই ভুলে যাই। অনেক ধন্যবাদ। আমরা আসবো এই বিষয় নিয়ে, হয়তো আরো আলোচনা হবে। আমাদের সঙ্গে জয়েন করেছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজন নতুন বাংলাদেশে। আমি একটু আপনার কাছে জানতে চাই, আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, নানা চড়াই উতরাই পেরিয়ে বিএনপি এরকম একটি জায়গায় এসে এখন পৌঁছেছে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপি তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটি বেশ স্বাধীনভাবে চালিয়ে যাচ্ছে। এখন বিএনপি তরুণ প্রজন্মের একজন নেতা হিসেবে আপনি কি মনে করেন যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ নিয়ে বিএনপি গঠিত হয়েছিল, এখন কি তারা সেই আদর্শে আছে কিনা? ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ-আলোচকবৃন্দকে শুভেচ্ছা এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত অবশ্যই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ওনার দেখানো পথে এখনো বিএনপি হাঁটছে। এই জন্যই উত্তর আপনি যেটা বললেন, তরুণের সমাজের প্রতিনিধি বলেন বা তারুণ্যের সাথে জড়িত আমরা যারা কর্মকাণ্ড করছি, অসীম ভাই সহ, আমাদের প্রফেসর নারিন সাহেব, ওনারা সহ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে জিয়ার যেই ফিলসফি, ন্যাশনালিজমের যে উনি তত্ত্বটা আমাদেরকে দিয়ে গেছেন, এবং উনি যে বহুমুখী উন্নয়নমুখী একটি দেশ গঠনের জন্য উনি যে প্রচেষ্টা চালিয়েছেন, তারই ধারাবাহিকতা দেশ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে জিয়াউর রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কখনো ছিল না। যারা বিরোধী দলে ছিল বা বিরোধী পক্ষ ছিল, তারা কখনোই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। কিন্তু আমরা এখনকার বিএনপিতে দেখতে পাই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, প্রচুর বহিষ্কারও হচ্ছে, এটাও সত্যি। কিন্তু এই অভিযোগ, এত দুর্নীতির অভিযোগ তো এখন যেগুলো বলছেন এগুলো হচ্ছে কিছু বিশৃঙ্খলার অভিযোগ। আর দুর্নীতির যে অভিযোগ 1/11-এর থেকে যেটা শুরু হয়েছিল,
যেটি পরবর্তীতে আওয়ামী লীগ সরকারও এগুলোকে অবৈধ যে সরকারটা ছিল তারা যেগুলো করেছে এগুলো তো আদালতের মাধ্যমে এগুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছে। তার মানে বাংলাদেশের ন্যাশনালিস্ট ফোর্সকে রুখে দেওয়ার জন্য বা স্থগিত করার জন্য সবসময় একটি ফলস প্রোপাগান্ডা বিএনপির বিরুদ্ধে করা হয়েছে, যেটা আদালতের মাধ্যমেই এই 5ই আগস্টের পরবর্তী সময়ে প্রতিটি যেগুলো মানে সোকল দুর্নীতির মামলা ছিল প্রত্যেকটাই আদালতের মাধ্যমে খালাস হয়েছে। আমি একটু নাসিরউদ্দিন আহমেদ অসীম আপনার কাছে আসতে চাই। আমাকে একটু জানাবেন যে বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম যে এই মুহূর্তে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ, অনেক কিছু পাওয়া যাচ্ছে। যেমনটি আমি যদি সুনির্দিষ্ট করে বলি যে সিলেট সাদা পাথরের ঘটনায় আমি নিজে সেই জায়গায় মাঠে থেকে কভার করেছি এবং সেখানে দেখতে পেয়েছি প্রায় 20 জনের অধিক বিএনপি নেতাকর্মীদেরকে জড়িয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আসলে এই জিনিস অনেক বহিষ্কারও হচ্ছে, তবে মূল মেসেজটা কি আসলে তৃণমূলে যাচ্ছে কিনা আপনি কি মনে করেন? প্রথম দুটো জিনিস সেগমেন্ট আপনি বলেছেন, একটা হচ্ছে যে দুর্নীতি আর একটা হচ্ছে চাঁদাবাজি। দুর্নীতির কোনো বিষয় নেই, কারণ দুর্নীতি যদি করতে হয় তাহলে আপনার রাষ্ট্রের সঙ্গে আপনার কোনো লেনদেনের বিষয় থাকতে হয়, সে বিষয়টা নেই, অতএব সেটা আমি রুল আউট করছি। প্রথম আপনি আসছেন চাঁদাবাজির কথা, যেটা বলছেন চাঁদাবাজির কথা, মীর হেলাল তিনি উল্লেখ করেছেন যে চাঁদাবাজি 16 বছর প্রায় আপনার স্বৈরশাসন ছিল, সে সময়ও কিন্তু হয়েছিল। এখন কথাটা হচ্ছে যে দেখুন, এখানটা আমার একটা পজিশন ছিল আজ থেকে 15 বছর আগে, আওয়ামী লীগ যখন আসলো তখন সে আমার জায়গাটা দখল করে নিল। পরিবর্তনের পর আমি আমার জায়গাটা বুঝে নিতে গেলাম, তখন আপনি তকমা দিলেন আমার যে আমি দখল করতে গেছি, চাঁদাবাজি করতে গেছি। এই যে একটা প্রোপাগান্ডা আপনার প্রতিষ্ঠিত হয়েছে, আমি বলছি না যে আমরা ধোয়া তুলসী পাতা। দেখেন 15-16 বছর একটা রাজনৈতিক দল যখন ক্ষমতার বাইরে থাকে, সেখানে সুবিধাবাদী একটা শ্রেণী কিন্তু তৈরি হয় পরিবর্তনের পর। কিন্তু সবচেয়ে বড় যে দৃষ্টান্তটা, যে ডেটারেন্ট আপনি যে বললেন যে এই বহিষ্কার, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে জিরো টলারেন্সটা দেখিয়েছে, অন্য কোনো রাজনৈতিক দল দেখায়নি। আপনি সিলেটের সাদা পাথরের কথা বললেন, এটা সর্বপ্রথম আপনার চরমনার হুজুর আপনার সিলেটে গিয়ে পাথর ব্যবসায়ীদের সঙ্গে আপনার একটা মত বিনিময় সভা করলেন, সেখানে তিনি সেটাকে বৈধতা কেন দিলেন। এখন কথাটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের একজন বড় নেতাকে, ওখানকার স্থানীয় একজন নেতাকে কিন্তু বহিষ্কার করেছে। এই বহিষ্কারটা আমার কথাটা হচ্ছে যে মনে করেন যে লোক সমালোচনার কারণে করেছে, যৌক্তিকভাবে কতটুকু করেছে আমি জানি না, অন্য কেউ কিন্তু এটা করেনি, এই বহিষ্কারটা করেনি। এখন আপনি যদি বলেন যে সাদা পাথর তো মনে করেন যে উত্তোলন নিষিদ্ধ, আপনার মনে করেন যে সংরক্ষিত পর্যটন এলাকা যেটা, সেটাকে কারা রক্ষা করবে? জেলা প্রশাসন। তো জেলা প্রশাসন কেন আপনার চুপ করেছিল? এখন কেন আপনার কয়েক লাখ টন আপনার সাদা পাথর উদ্ধার হচ্ছে? তাহলে আগে যখন করতে দিয়েছে যারা, তাহলে তারাও সেটার সঙ্গে জড়িত, কিন্তু আপনি দোষ দিচ্ছেন কাদেরকে? রাজনৈতিক দলকে, রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে। আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা, তিনি বললেন যে এত সুন্দর সংস্কৃতি, যে সবার মধ্যে মিল এক জায়গাতে, যে আপনার পাথর উত্তোলনের ক্ষেত্রে ওই বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই মনে করেন যে এক কাঠটা না, এক কাঠটা না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিন্ন স্ট্যান্ড। স্ট্যান্ডটা কি? বহিষ্কার। অন্য কেউ করেছে কি? কিন্তু এই বহিষ্কার মূলত আপনাদের তৃণমূলে কোন মেসেজটা দিচ্ছে? না, মেসেজটা দিচ্ছে সোজা কথা, পরিষ্কার কথা, যে দলের মধ্যে থেকে, দলের শৃঙ্খলার বাইরে যদি কেউ কোনো অন্যায় কাজ করে থাকেন, তার এই দলে অবস্থান নেই, তাকে বেরিয়ে যেতে হবে। কিন্তু অন্যরা কিন্তু আশকারা, আশ্রয় প্রশ্রয় সবই দিচ্ছেন। সো বিএনপিকে যদি আপনার মাপকাঠিতে পাল্লা যদি তুলতে হয়, তাহলে আপনাকে দেখতে হবে যে বিএনপি কোন কাজটা করছে আর অন্যরা কোন কাজটা করছে। আমাদের কাছে কোনো ধরনের অন্যায়, আবদার, আশ্রয় প্রশ্রয় কখনোই পাবে না এবং পাচ্ছে না। ধন্যবাদ। আমরা একটু ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আপনার কাছে যেতে চাই। এরকম পরিস্থিতিতে, একটা পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি এখন রাজনীতি করছে এবং বেশ আমরা একটা বড় বিষয় নিয়ে আলাপ করলাম, অনিয়ম চাঁদাবাজির বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনি কি জিয়াউর রহমানের অভাব অনুভব করেন কিনা? না, আমি আসলে ওনার অভাবটা অনুভব করি না, কারণ আমাদের যিনি নেতা আছেন জনাব তারেক রহমান,
উনি আমাদেরকে সেই পথে হেঁটে নিয়ে যাচ্ছেন, হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। আবারও আমি বলি, আমাদের যে অনেকগুলো বহিষ্কার হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি অপরাধের জন্য না, এটা পাবলিক পারসেপশন যাতে একটা রং মেসেজ না যায় যে বিএনপি এই ধরনের কোনো কিছু আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এটার জন্য হচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে একটা ব্যক্তির যৌক্তিক মানে লিগ্যাল পজিশন ওয়াজ কারেক্ট, বাট সামষ্টিকতাভাবে যদি চিন্তা করেন বা আপনি যদি পাবলিক পারসেপশন যে চিন্তা করেন, এটা হয়তো জনমতের বিরুদ্ধে যাচ্ছে। ওই ক্ষেত্রেও কিন্তু বিএনপি এইসব ব্যবস্থা নিচ্ছে। এখন বারবার একটা কথা বলা হয় সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে, আইনি ব্যবস্থা নিচ্ছে না, কারণ বিএনপি তো আইনি ব্যবস্থা নেওয়ার মতো জায়গায় নেই, এটা তো সরকারের কাজ। সরকারের যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে তারা ব্যর্থ হয়, সরকার যদি আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, এটা দায় দায়িত্ব তো বিএনপি নেবে না। বিএনপি অ্যাজ এ পার্টি যেটা করছে, ঠিক আছে, deterrent effect দিয়ে কাজ আমরা করছে। একটু বিএনপির ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে আসতে চাই। উনি এই মুহূর্তে লন্ডনে রয়েছেন, উনি দেশে কেন ফিরছেন না, কবে ফিরবেন? আমরা যতদূর জানি যে এখানে আপনারা দুজনই আছেন, যে বিএনপির পলিসি লেভেলে আছেন এবং আপনারা ভেতরকার অনেক খবর জানেন। আমরা একটু জানতে চাই, এটা জনগণের প্রশ্ন, কবে ফিরবেন তারেক রহমান? ও যখন নির্দিষ্ট সময় হবে উনি অবশ্যই আসবেন। এখন এখানে খুব ইন্টারেস্টিং লাগে জিনিসটা, আমরা যারা এতদিন ধরে ওনার সাথে কাজ করছি, রাজপথে কাজ করছি, আপনি একটা কথা বারবার বলছিলেন বিএনপি এখন রাজনৈতিক কর্মসূচি করছে। বিএনপি 17 বছরে কিন্তু রাজনৈতিক কর্মসূচি করে চাপের মুখেও, এবং ওই সময়টাও নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তাহলে এখন উনি কখন আসবেন, কেন আসছেন না, এগুলো আমার মনে হয় ইটস আমার অ্যাবসলিউটলি আমার মনে হয় এটা আমাদের পার্টির ইন্টারনাল একটা ইস্যু। যেদিন ওনার সবকিছু ইজ কারেক্ট, ওনার সবকিছু রেডি হবে, অবশ্যই উনি আসবেন, এবং আমরা ওনার জন্য সব রকমের আমরা প্রস্তুতি রেডি করছি। দেখা যাবে অতি শীঘ্রই উনি আমাদের মাঝে ফেরত আসবেন, কারণ এখন ফেরত না আসার তার কোনো যৌক্তিক কারণ, বা আওয়ামী লীগ যেগুলো আগে বলতো তারা তো সবগুলো নিজেরাই করেছে, পালাবে না বলে পালিয়েছে, দেশের আইনকে অ্যাভয়েড করে ইভেড করে তারা এখন বিদেশে বসে রয়েছে। তো এগুলো তো আর এখন আমাদের বিষয় না। আমাদের প্রত্যেকটা মামলার সুরাহা কোর্টের মাধ্যমে হয়েছে, কোনো মামলা প্রত্যাহার করা হয়নি, এবং তারেক রহমানের বাংলাদেশে আসতে অন্য কোনো অস্বস্তি নেই। when the time is right he will come and serve the nation even more. আমরা একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম আপনার কাছে আসতে চাই। একটু আমাদেরকে জানাবেন যে ব্যারিস্টার জামির রহমান তিনি দেশে আসবেন কিনা এবং তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা? দেখুন, এটা আমার বলার প্রথম কথা হচ্ছে এখতিয়ার নেই। তার কারণ হচ্ছে যে তিনি জনাব তারেক রহমান সাহেবের কন্যা বেগম খালেদা জিয়ার দৌহিত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দৌহিত্রী। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর ব্যারিস্টার জামা রহমান, she is matured enough, she has got her own decision. Whatever decision she takes, she will decide. So we do not have any control over her decision. Even I understand that ওনার মা বাবা, প্যারেন্টস, তাদেরও আপনার তার উপরে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকাটা আমার কাছে মনে হবে যেন অস্বাভাবিক। জাইমা রহমান নিঃসন্দেহে যোগ্যতমদের একজন, আমি তাকে যতটুকু দেখেছি, আমি সেই হিসেবে বলবো যে এটা তার একান্ত ব্যক্তিগত। এবং তিনি আপনার লন্ডন থেকে লেখাপড়া করেছেন, বারেট ল করেছেন, LLB অনার্স করেছেন, এবং at the same time right now she is a practicing barrister in the United Kingdom. So তার নিজের বিবেক, বুদ্ধি, বিচার, বিবেচনা, বিশ্লেষণ, সে যদি কখনো মনে করে যে হ্যাঁ সে আসবে, তার মা বাবাও যদি বলে তাকে যে না তুমি দেশে আসো, তুমি রাজনীতি করো বা এটা করো, আমার মনে হয় না যে তিনি ইনফ্লুয়েন্স আমরা একটু ডক্টর নারিন খান আপনার কাছে যেতে চাই। জানেন যে বিএনপির বেশিরভাগ শীর্ষ নেতা বলতে একেবারেই শীর্ষ নেতা জনাব তারেক রহমান, তিনি এখন লন্ডনে অবস্থান করছেন। তিনি দেশের বাইরে থাকলে তৃণমূলে বিএনপির আসলে কাছে মূল বার্তাটা আসলে কি যায়? এখন তো একটা পরিবর্তিত পরিস্থিতি। এর আগে আমরা দেখতে পেরেছি যে ফ্যাসিবাদ সরকার যখন নানাবিধ কথা বলেছে, এখনকার পরিস্থিতিতে আপনার কাছে এটার বিশ্লেষণ কি, ব্যাখ্যা কি? আচ্ছা, এই প্রশ্নটা আমি আপনাকে করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো বাংলাদেশের অত্যন্ত পুরনো একটা দল, তাই না? তো সেই আওয়ামী লীগের যখন তার প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আওয়ামী লীগের গত 1 বছর কি অবস্থা দেখছেন? আপনার কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ সে আগের আওয়ামী লীগ আছে, ভেঙে চুরে মানে চুরমার হয়ে গেছে, তাই না? গত 17 বছরে আপনি বিএনপিকে ভাঙতে দেখেছেন?
দেখেননি নিশ্চয়ই। যেহেতু আপনি বিএনপিকে ভাঙতে দেখেননি, এই প্রশ্নটা সব জায়গাতে আপনারা করেন, আমি মনে করি এটা একটা অবান্তর প্রশ্ন। কারণ বিএনপি তো দিনকে দিন এটা একটি মানে স্ট্রং একটা দলে পরিণত হয়েছে, একটা ম্যাচিওর দলে পরিণত হয়েছে। তাহলে আমি বুঝি না যে মিডিয়াগুলো কোন ন্যারেটিভ তৈরি করতে চায় আসলে বিএনপির এগেইনস্টে, যে তৃণমূলে কোনো কিছু পড়ে কিনা এটার প্রভাব পড়ে না। আসলে যে কথাটা মীর হেলাল ভাই বলেছেন যে আমাদের নিশ্চয়ই বিএনপির যে দলের প্রধান যার কথা আপনি বলছেন, তার বিচক্ষণতা, তার দলীয় ক্যাপাসিটি এই দলটাকে ধরে রাখা, সেটা নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন নাই। তাহলে উনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে উনি কোন সময় ফেরত আসবে। আমি মনে করি এটা বাংলাদেশের মিডিয়া তো সবসময় কোনো না কোনো ন্যারেটিভ তৈরি করে দেয়, বা আমরা সব কিছুতেই ন্যারেটিভ তৈরি করি। যেমন অসীম ভাই চাঁদাবাজির কথা বলছিল, আপনি দেখেন বিএনপি করলে সেটা হয় চাঁদাবাজি, একটা বিশেষ দল করলে সেটা হয় হাদিয়া, আবার আরেকটি বিশেষ দল খুব ক্লিন ইমেজে থাকার জন্য তার নাম দিয়েছে ক্রাউড ফান্ডিং। দেখতে পেয়েছেন তো, তাই না? তাহলে এই প্রশ্নগুলো আমার মনে হয় গত 1 বছর প্রত্যেকটা মিডিয়াতে করেছে। তারেক রহমান কেন দেশে আসে না এবং সবার এটা উত্তর দেয়, আমার মনে হয় এটা একটা রাইট টাইম। এই প্রশ্নটা বন্ধ করা উচিত, মিডিয়ার নতুন কিছু প্রশ্ন তারেক রহমানের জন্য খুঁজে বের করা উচিত। জি ধন্যবাদ। আসলে মিডিয়া ন্যারেটিভ তৈরি করতে চায় না, মিডিয়া চায় যে জনমনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আসলে আমাদের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো। একটা প্রশ্ন 1 বছর ধরে চলে, এবং এই প্রশ্নটা আসলে ততবার চলবে যতবার মানে একেবারে সেটার মূল ফলাফল না আসা পর্যন্ত। নিশ্চয়ই আমরা চাইবো যে সেটার ফলাফল আসবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের অতিথিরা কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা একটু বর্তমান বিএনপি এবং বর্তমান বিএনপির রাজনীতি, নির্বাচন, এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমরা প্রথমেই একটু আসতে চাই অধ্যাপক ডক্টর নাহরিন খান আপনার কাছে। আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনের একটা ডামাডোল এখন বাজছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন এরকমটি শোনা যাচ্ছে। এখন পর্যন্ত রোডম্যাপ ঘোষণা হয়েছে। তো এর ভেতরে আমরা কয়েকটা দলকে দেখেছি যে তারা কেউ চাচ্ছে পিআর পদ্ধতিতে ভোট, কারো নির্বাচন হবে না এরকম কথা বলা হচ্ছে। এটা আসলে কেন? কোন দলগুলো পেয়ার চাচ্ছে আপনি দেখেন। যে দলগুলো রাজনৈতিক ইতিহাস, ভোটের ইতিহাস খুবই খারাপ, তাই না? যে দলগুলো জানে যে অনেকেরই জামানত বাজেয়াপ্ত হবে, অনেকেই জানে যে শত চেষ্টা করলেও মানে 17টা ছিল হায়েস্ট, এখন 20টা 22টার বেশি পাবেন না। কারণ যতই আপনি জরিপ করেন, তাই না, অনেক জরিপ হয়েছে, তো জরিপ কেমন করে হয় আমরা যারা রিসার্চ করি তারা জানি, ফান্ডিং কোথায় থেকে আসে, কি রেজাল্ট হয়, সেগুলো দেখে আপনি হয়তো একটা দিবাস্বপ্নে বিভোর হতেই পারেন যে আপনি আসলে ক্ষমতায় যাচ্ছেন, কিন্তু মাঠে যখন যান, আপনি যখন রিয়ালিটি চেক করেন তখন হয়তো পরিস্থিতিটা অন্যরকম। তো সেই কারণেই পিআর নিয়ে অনেক কথা হয়। তো পিআর তারা চাচ্ছে, আমরা জানি যে কি কারণে তারা পিআর চায়, কারণ এই দলগুলো আসলে জানে যে তাদের আসলে সম্ভাবনা কতটুকু। তো রাজনীতিতে এ ধরনের বিষয় থাকবে। তবে আমি মনে করি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছে সেটি ভেরি ক্লিয়ার এবং স্ট্রং একটা মেসেজ দিয়েছে যে যারা ইলেকশনের বাইরে কিছু চিন্তা করে সেটি আসলে ঠিক নয়। এবং আমার মনে হয় এই মেসেজটাই আমরা এতদিন ধরে অপেক্ষায় ছিলাম। ফেব্রুয়ারিতে ইলেকশনের ঘোষণা আসার পরই মনে হয় এটা একটা প্রথম ওনার মেসেজ, যেটা খুব স্ট্রংলি উনি আবারও বললেন যে ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহে বাংলাদেশ ইলেকশনের দিকে হাঁটছে। সো এটা আমাদের জন্য খুবই পজিটিভ এবং পুরোটা দেশই আসলে আমরা সেদিকে তাকিয়ে আছি, রাজনৈতিক দলগুলো তাই। আসলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনার কাছে আসতে চাই। এই যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করছি, এটি কি আসলে নির্বাচনের জন্য একটা জ্বলন্ত বিষয় কিনা, বা আপনার কাছে কি মনে হয় এটা কি আসলে নির্বাচন পেছানোর কোনো প্রক্রিয়া কিনা? নির্বাচন পেছানোর প্রক্রিয়া আমি সবসময়, আমি আসলে ওনারা তো অনেক জ্ঞানগর্ভ মানুষ, আমি যেহেতু মাঠে টাটে কাজ করি, আমি একটা কথা বলি, যখন আমি ছোট ছিলাম আমি স্টুডেন্ট খারাপ ছিলাম, তো যেই অঙ্ক পরীক্ষা আসতো আমার মনে হতো যদি পরীক্ষাটা না হয় নাহলে পিছায়, এরকম একটা বিষয়। তা আসলে বিষয়টা এটা, এই পিআর বলেন, এইটা বলেন, ওইটা বলেন, মূলত বিষয় হচ্ছে আমার মতো ছাত্র খারাপ, পরীক্ষা খারাপ করবে, রেজাল্ট খারাপ হবে, এই জন্য এটা করতেছে। দেখেন এক দল শুনলাম বলতেছে 70% লোক পিআর চায়, তাই ভাই ইলেকশন করেন, ওই 70% মার্কে ভোট দিয়ে
সংসদে পাঠিয়ে দিবে। তো এগুলো হচ্ছে সেই অবাধ্য কিছু। দলগুলোর একটা দাবি আছে, সেই দলগুলোর একটা দাবি হচ্ছে গণঅভ্যুত্থানের পর যত দ্রুত নির্বাচন তত দ্রুত বিএনপি ক্ষমতায়। বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন, বিষয়টা সত্যি কিনা? এটা এখন বিএনপি ক্ষমতায় আসবে কিনা, বা ওরা বারবার ক্ষমতা টার্মটা ইউজ করে বিকজ ওরা তো ধরেন এটার অংশীদার হয়েছে। আসলে এরকম না, বিষয়টা হচ্ছে যদি কোনো দলকে জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করে খণ্ডকালীন দেশ পরিচালনার দায়িত্ব দেয়, যদি বিএনপিকে দেয় বিএনপি অবশ্যই পালন করার চেষ্টা করবে। যদি ব্যর্থ হয় জনগণ আবার চুজ করে চেঞ্জ করে আরেকটা দলকে দিবে। এখানে এটা নিয়ে তো ওয়ারিড হওয়ার কি আছে আমি বুঝলাম না। ওনারা কেন ওয়ারিড হচ্ছে এটাও জানি না। ওই যে আমার মতো অবস্থা, স্টুডেন্ট খারাপ, পরীক্ষা দিতে চায় না, পিছাতে চায়, এরকমই হয়েছে আমার মনে হয়। ব্যারিস্টার নাসিরউদ্দিন, আপনি মনে করেন কিনা জামায়াত এনসিপি তারা পরবর্তীতে নির্বাচনে কোনো জোটে যাবে কিনা, যদি শেষ পর্যন্ত নির্বাচনে তাদেরকে যেতেই হয়, বা এখনকার প্রচলিত পদ্ধতিতে নির্বাচনের যেহেতু রোডম্যাপ আছে, তো আপনি এরকম কিছু মনে করেন কিনা? বা আমরা এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি ইসলামী দলগুলো একটা জোট হওয়ার কথা রয়েছে, তো বিষয়গুলো সম্পর্কে আপনি কি মনে করছেন, কি হতে পারে? দেখুন, আপনি তো প্রসঙ্গটা তুলেছিলেন যে পিআর পদ্ধতির কথা। এখন পিআর পদ্ধতির ফরেন এগেনস্টে অনেকগুলো কথা আছে। পৃথিবীর অনেকগুলো দেশ যারা পিআর পদ্ধতি নিয়ে বিব্রতকর একটা অবস্থার মধ্যে আছে। ইসরায়েলের মতো দেশে আপনার মনে করেন যে 2 বছরে 3 বার সরকার পরিবর্তন হয়েছে। নেপালের মতো রাষ্ট্র আপনার চিন্তা করছে যে পিআর পদ্ধতিটা বাদ দেবেন। কেন? কমাস পরপরই সরকার পরিবর্তন হয়। তো এ ধরনের অনেকগুলো আছে। সো পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে অনেক কথা বলতে পারি। আর মূল কথাটা হচ্ছে যে মোদ্দা কথা যে বাংলাদেশ কি প্রস্তুত? আমরা তো গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে পারিনি। চড়াই উত্তরাই পেরিয়ে আমরা মনে করেন যে এমন একটা জায়গায় এসেছি, একটা সম্ভাবনার দ্বার তৈরি হয়েছে, একটা উন্মোচন হবে। কিন্তু সেক্ষেত্রে এসে যারা আপনার পিআর পদ্ধতির কথা বলছেন বা নির্বাচন করবেন না, আমার কাছে একটু ভিন্ন রকম মনে হয়। সেটা হচ্ছে কি, দুটো দিক আছে। একটা হচ্ছে যে আপনার পিআর পদ্ধতিতে আপনার বার্গেন করছেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড় দল, যে কতটুকু ছাড় দেবে, 50-60টা আসন কেউ বলছেন, কেউ চাচ্ছেন হয়তো 30-40টা। মূলত তারা যদি নির্বাচন করেন, যে প্রচলিত সংবিধান যেটা আছে, বিদ্যমান সংবিধান, সেই সংবিধানের অধীনে যদি নির্বাচন হয়, কেউ হয়তো 12 থেকে 15, 16, 17, 20টার অধিক আসন পাবেন না। তো এটা একটা তাদের বার্গেনিং পয়েন্ট হিসেবে তারা রেজ করে বসে আছেন। এটা হলো একটা। আরেকটা জিনিস, এই কথা বলে গোয়ার্তমের মধ্য দিয়ে যে নির্বাচন যদি তারা না করেন, তারা কিন্তু আমার হিসেবে দেখা গেছে যে ডিফেক্টো সরকারের মতো একটা রাজনৈতিক দল, তাদের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের লোকজনরা বসে আছেন। তো সেদিক থেকে তারা কিন্তু ক্ষমতার স্বাদ ভোগ করছেন। অতএব নির্বাচন যদি না হয় তাহলে তাদের কোনো লস নেই। সো দুটো বিষয় আছে, এক লস নাই, দুই পিআরের কথা বলে যদি 50, 60, 70টা আসন চেয়ে নিতে পারি, এ ধরনের একটা কথা। কিন্তু আমার মূল বিষয়টা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নাই। কারণ বিদ্যমান সংবিধানে যা কিছু আছে তাতে আপনাকে প্রত্যক্ষভাবে ভোট দিয়ে, আমাদের সংবিধানে আমার আছে। জিজ্ঞাসার জায়গাটা ছিল জামাত এনসিপি তারা কোনো জোটে যেতে চায় কিনা বা যাবে আমি কিনা, তো আপনাকে এরকম- এটা বলেছি, স্পষ্ট করেই বলেছি যে তারা যে জোটে যেতে চায় কি চায় না সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে যে আসন সংখ্যা কত বেশি পেতে পারি, এটা হচ্ছে যে মূল বিষয়। আপনি জোটে গিয়ে আপনি যখন নির্বাচন করবেন, কার সঙ্গে যাবেন? যাদের প্রবাবিলিটিটা বেশি আছে, তাই না? তো সেদিক থেকে সবাই জানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা সবচেয়ে বড় সুযোগ আছে। তো তাহলে তাকে জোটে যেতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যেতে হবে। তো সেক্ষেত্রে কি হবে? আপনি আসন ভাগ করবেন। বাংলাদেশ জামাত ইসলাম 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে কি আপনার 4 দলীয় জোটে ছিল না? তো সে ধরনের করে তো তারা একটা এই পেয়েছে। 91 সালে নির্বাচন হয়েছিল, তখন জামাত কিন্তু 18টা আসন পেয়েছিল, যদিও কোনো জোট হয়নি। কিন্তু বাস্তব যেটা, সেটা হলো আপনার কিছু কিছু জায়গায় ছাড় দিয়ে গেছে, যার কারণে 18টা আসন পেয়েছে। আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছিল জামাত ইসলাম, তাদের আসন নেমে এসেছিল 2টোতে। তার মানেটা কি? যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে থাকলে তাদের আসন সংখ্যা বাড়ার একটা সম্ভাবনা অতীতে যেমন ছিল, আগামীতেও যদি এই পিআর পদ্ধতির কথা বলে দর কষাকষি করেন, তাহলে হয়তো বা আপনার একটা জায়গায় যেতে পারবে না। আপনার তাহলে কি বিষয়টা এরকম যে জামাত ইসলাম বিএনপির সঙ্গে আরেকবার জোটে আসতে চায়, এরকম কি আমি বিষয়টা? তা বা বলছি না, আসলেও জোট কি বা- বিএনপি না, সেটা আপনার গ্রহণ জোট করবে কিনা? বাদেও একটা কথা আছে। আপনি দেখেন, জোটের 1991 সালের নির্বাচন কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির সঙ্গে জোটে ছিল না।
আপনার জোটের বাইরেও মনে করেন যে আমি যদি ছাড় দেই, একটা কথার কথা থাকেন, আপনার প্রার্থী আমাকে করলো, আবার জামাতেরও একজন প্রার্থী আছে, সে জায়গাতে দেখা গেছে ছাড়টা এমনভাবে দিয়ে গেলেন, দেখা গেছে ভোটটা তাদের প্রার্থীকে বেশি দেওয়া হলো। আমরা কথার কথাটা বলছি। তো সেই ক্ষেত্রে মনে করেন যে তারা মনে করেন যে পাশ করে আসলো সংখ্যায় বেশি পরিমাণ, অথবা জোট করেও সম্ভব, জোট না করেও সম্ভব, আসন প্রাপ্তির বিষয়টা রাজনৈতিক দলের বোঝাপড়ার মধ্য দিয়ে হতে পারে। তো সেটা এনসিপিরও সেই আছে, জামাতেরও আছে, কিংবা অন্যান্য কোনো ইসলামিক দল যদি চান সেটাও আছে। কিন্তু আমি মনে করি যে পিআর পদ্ধতির আমরা পক্ষে বলি বা বিপক্ষে বলি, ইট ডাজন্ট এক্সিস্ট বিকজ ইট ডাজন্ট হ্যাভ এনি এক্সিস্টেন্স ইন আওয়ার প্রেজেন্ট কনস্টিটিউশন অ্যাজ ইট স্ট্যান্ডস টুডে। ধন্যবাদ। আমরা অধ্যাপক ডক্টর নাহারিন খান আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইব যে বিএনপি এই মুহূর্তে জনগণের পালস কতখানি বুঝতে পারছে এবং কর্মপরিকল্পনায় আপনি কীরকম প্রভাব দেখেন? এটার প্রমাণ তো আজকেই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি জনসভা না করে খাল পরিষ্কারের বৃক্ষরোপণের একটা পদক্ষেপ নিয়েছে, তাই না? তাহলে আপনি কি মনে করেন না যে এটা জনগণের পালসে বুঝেছে? কারণ বিএনপি এমন একটা দল, আমি মনে করি এই মুহূর্তে বিএনপির লিডারশিপে যে ম্যাচুরিটি বিএনপি দেখাচ্ছে তার প্রতিটা ক্ষেত্রেই আমি মনে করি আজকে যে ডিসিশনটা হয়েছে যে খাল পরিষ্কার করা, এটা তো কিছুদিন আগে আমরা একজন উপদেষ্টাকে দেখেছি লাল কার্পেটে খাল পরিষ্কার করতে গেছেন, তাই না? তো এই যে জনগণের পালস বুঝতে পারা, এটা বিএনপি আসলে করতে পারছে আমি মনে করি। এবং বিএনপি টপ থেকে যে ধরনের ডিসিশনগুলো এখন নেওয়া হয় এবং তৃণমূলে ছড়িয়ে যাচ্ছে ভালো। তবে যে কথাগুলো সবসময় আসে যে তৃণমূলকে কমেন্ট শুনছে না বা কিছু, আপনি সবসময় একটা জিনিস দেখবেন যে এই দলটি যিনি চালান তার মুখের ভাষা, তার যে পরিচালিত বক্তব্য, তাই না, এগুলো তো একটা এক্সাম্পল এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে। কারণ বাংলাদেশের রাজনীতি যেদিকে যাচ্ছে, শব্দের ব্যবহার, ভাষার ব্যবহার, আমি তো বিএনপি টপে কখনো দেখি না যে কোনো অশ্লীল শব্দের ব্যবহার বা উত্তেজনা তৈরি করার মতো কিছু বলে। তো জনগণের পালস অবশ্যই বিএনপি বুঝতে পারে। এবং বিএনপি তো যতই আপনি বলেন না কেন যে জনমুখী একটা দল, সেটা রাজনীতি এমনভাবেই করতে চায় যে এই দেশকে, আপনি যদি শহীদ জিয়াউর রহমানকেই দিয়ে দেখেন, আপনি একটা প্রশ্ন মীর হেলাল ভাইকে করেছিলেন যে জিয়াউর রহমানেরকে অভাব আমরা ফিল করি কিনা। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জিয়াউর রহমানের অভাবকে ফিল করে। কেন করে জানেন? কারণ যাকে আপনি ভালোবাসেন তার অভাব আপনি ফিল করেন, তাই না? সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এই দলটা তৈরি করেছে এবং তার পরবর্তীতে আমি মনে করি যে বিএনপি যেরকম 1 সেপ্টেম্বরকে উদযাপন করে, বেগম খালেদা জিয়া যখন বিএনপিতে যোগদান করেছে 1982 সালে, সেটি উদযাপন করার মতো। কারণ নারী নেতৃত্বের যে জায়গাটা উনি তৈরি করেছে, সেটা আমি মনে করি যে এরকম আপসহীন নারী নেত্রী বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত আসেনি। ঠিক তাই, আমরা তাকে নিয়ে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক, এই মুহূর্তে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির বাধা টপকে আবার যখন ফিরবো তখন কথা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আরও নানা ইস্যুতে। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি রিশাদ হাসান, আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা রয়েছেন। আমরা কথা বলছি বিএনপি তারুণ্য রাজনীতি নিয়ে। আমরা একটু ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল আপনার কাছে যেতে চাই। আমি এই লোভ আসলে সামলাতে পারছি না, যেহেতু দলের অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি কি এবারে নির্বাচন করবেন কিনা, করলে কয়টা আসনে করবেন? দেখেন, আবারও আমি বলি, বিএনপি তো একটি ডেমোক্রেটিক পার্টি এবং ইন্টারনাল ডেমোক্রেসি ওয়াইডলি এবং ভাস্টলি প্র্যাকটিসড হয়, যেটা আমি যেহেতু সাংগঠনিক টিমে আছি এটা আমি জানি। এখন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে করবেন কি করবেন না, জায়মা রহমান করবেন কি করবেন না, আমি আমার সাইডের থেকে বলি, বাংলাদেশের, আমার চট্টগ্রামের, আমি ডিভিশনের কাজ করি, সহসাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ, প্রতিটি সিটেই ওনাদের পরিবার থেকে একজনকে প্রার্থী হিসেবে দেখতে চায়। এখন ওনারা করবেন কি করবেন না এটা ওনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, ওনাদের মতামতের ব্যাপার। বাট আপনি যদি মাঠের কথা জিজ্ঞেস করেন, প্রতিটি সিটে
মানুষ চায় জিয়া পরিবারের একটা প্রতিনিধি থাকুক, প্রতিটি জেলায় চায় একটা সিটে জিয়া পরিবারের কোনো প্রতিনিধি থাকুক, প্রতিটি বিভাগে চায় বেশ কয়েকটি আসনে যেন জিয়া পরিবারের প্রতিনিধি থাকে। এখন ওনারা করবেন কি করবেন না এটা ওনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করতে চান, এতটুকু আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশের যে কোনো আসনে যে কোনো জায়গায় উনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। উনি অসম্ভব রকমের জনপ্রিয়, উনি রাজনীতির ঊর্ধ্বে জনপ্রিয় একজন মানুষ। মানে ওনার কথা বললে মানুষ দলমত নির্বিশেষে ভালোবাসে। আমরা একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম আপনার কাছে আবারও আসতে চাই, আপনার কাছে জানতে চাই যে বিএনপি যদি ক্ষমতায় যায় বা ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতি কি হবে আঞ্চলিক সহযোগিতার জন্য? বিএনপি ক্ষমতা যাবে কিনা জানি না, তবে বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে সুযোগ দেন দেশ সেবার, যেটা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাহেব বলেছেন, ক্ষমতা জিনিসটা মানে আমার কাছে এক ধরনের নেগেটিভ একটা বিষয় মনে হয়। জনগণকে সেবার সুযোগ যদি দেন, রাষ্ট্র ক্ষমতা যেটা আপনি বললেন যে আসার যদি সুযোগ পায় বিএনপির নিঃসন্দেহে পররাষ্ট্রনীতি, দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যে ফরেন পলিসি ছিল সেটা হচ্ছে যে আপনার প্রতিবেশী থেকে আরম্ভ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন, মুসলিম ওয়ার্ল্ড বলেন, সবার সঙ্গে কিন্তু ভিন্ন ভিন্ন একটা মানে বৈশিষ্ট্য ছিল পররাষ্ট্রনীতিতে। কথাটা হচ্ছে যে আপনার বিদেশে, এবং আমাদের নেত্রীও কিন্তু তার ধারাবাহিকতা বলেছিলেন যে বিদেশে আমাদের বন্ধু থাকবে, প্রভু না। দ্বিতীয় কথা হচ্ছে সভরেন্টিটাকে আপনার প্রিভেল করে এবং জনগণের ইন্টারেস্টটাকে দেখে দেশের স্বার্থ যেন কোনো মতে বিকিয়ে দেয়া না হয়, সে ধরনের পলিসিটাই বিএনপি সবসময় অ্যাডপ্ট করবে, যেটা অতীতেও করেছে বিএনপি, আগামীতেও তাই করবে। ধন্যবাদ। আমরা আরেকবার একটু অধ্যাপক ডক্টর নাহরিন খান আপনার কাছে আসতে চাই। আমরা একটু জানতে চাই যে আপনি কিছুক্ষণ আগে খাল খনন নিয়ে কথা বলছিলেন, তো 1977 সালে গ্রামীণ উন্নয়ন ও কৃষিকে পুনরুজ্জীবিত করতে জিয়াউর রহমান এই খাল খননের একটা কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং সেটি দেশব্যাপী একটা ব্যাপক বিপ্লবে পরিণত হয়েছিল এবং সেই সঙ্গে গ্রাম পর্যায়েও যে সরকার ব্যবস্থা সেটাকেও পুনরুজ্জীবিত করা হচ্ছিল। তো আপনি কি মনে করেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই দুটো কাজকে আবার নতুন করে চালু করা উচিত বলে মনে করেন কিনা? আমি তো মনে করি যে আমি দেখেছি অলরেডি জনাব তারেক রহমান এই কথাগুলো বলেছেন, এটা মানে ওনার বলা হয়ে গেছে যে বিএনপি আসলে খাল খনন হবে এটা। সো এটা আসলে আমি যেহেতু বিএনপির স্পোক পারসন না বা আমি তাদের বিষয়গুলো জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অলরেডি ডিক্লেয়ার্ড, উনি মনে হয় ডিক্লেয়ার করেছেন। এবং দেখেন জিয়ার কথা যদি আপনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি তো শুধু খাল খননই করেনি, উনি মাইলের পর মাইল হেঁটেছে। আমার মনে হয় না বাংলাদেশে ক্ষমতায় থাকা মানে কোনো রাষ্ট্রপতি বা কোনো টপে থাকা মানুষ এত মাইলের পর মাইল হেঁটেছে, তাই না? তো এই যে মাইলের পর মাইল হাঁটতেন উনি কৃষক বলেন, মজুর বলেন, তাদের সাথে এক ধরনের কানেকশন তৈরি করতেন। আমি মনে করি যে বাংলাদেশের মতো একটা দেশে এই কানেকশনগুলো তৈরি করাটা খুবই জরুরি। এবং বিএনপি যদি, আমি জানি না বিএনপি ক্ষমতায় আসবে কিনা, যদি এই দেশের মানুষ বিএনপিকে আবার ক্ষমতায় দেখতে চায়, বিএনপিকে ক্ষমতায় আনে, আমি মনে করি এবারে বিএনপিটা, কারণ বিএনপি অলরেডি অনেক পোড় খাওয়া দল, অনেক পরিবর্তন নিয়ে বিএনপি আসবে এবং সেইগুলোর অনেক এক্সাম্পল আমরা দেখেছি। অনেক ধরনের নীতি নির্ধারণীতে তাদের অনেক পরিবর্তন হয়েছে। যেমন গাছ বোনাতে আমি দেখেছি যে ওনারা দেশীয় গাছ বুনছেন, হ্যাঁ, নিম গাছ বুনছেন, বা এই এনভায়রনমেন্ট রিলেটেড কাজগুলো বিএনপি করছে এবং আমি আশা করি। ধন্যবাদ। আমরা বেশ কিছু কর্মকাণ্ডের কথা শুনলাম অধ্যাপক ডক্টর নাহরিন খানের কাছ থেকে। আমি একটু ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আপনার কাছে আসতে চাই। তরুণরা কেন বিএনপিকে ভোট দিবে? আমরা সম্প্রতি জানি যে তরুণরা প্রচুর প্রযুক্তি নির্ভর, তারা এখন দেখা যাচ্ছে যে এআই নির্ভর হয়ে গেছে এবং প্রযুক্তির দিক থেকে তারা বেশ অনেকখানি এগিয়ে গেছে এবং বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক চর্চা বা সব কিছুই তারা দেখছে। তো এখন বিএনপি এমন কি করছে বা সামনে বিএনপি এমন কি করবে যে তরুণরা বিএনপিকে ভোট দিবে? I was waiting for this question. খুবই ইন্টারেস্টিং। 5ই আগস্টের আগে, অর্থাৎ জুলাই 2023, 13 জুলাই আমার মনে হয়, ডেটটা এদিক ওদিক হতে পারে, বিএনপি 31 দফার একটি রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছে। এখানে স্পেসিফিকলি তরুণদের জন্য যাতে ফ্রিল্যান্সিং করতে পারে, তারা যেন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেসে অ্যাডাপ্ট করে, মানে শিক্ষানীতিতে, তারপরে যেমন এখন আমার নিজের ছেলেও ফ্রিল্যান্সিং করে কিন্তু তার টাকাটা সে এখানে রিসিভ করতে পারে না,
বিভিন্ন জটিলতা আছে এবং ওইসব ফ্রিল্যান্সারদের জন্য ধরেন গুগল পে বা পেপ্যাল সহ এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো উন্মুক্ত করে দেওয়া, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বা স্পেশালাইজড এডুকেশনে প্রোভাইড করা, এই ধরনের অনেকগুলো প্রোগ্রাম কিন্তু ঘোষণা করেছে এবং আরও করেছে যে যেসব কর্মহীন রাষ্ট্র যেসব তরুণ সমাজে বা যুবক সমাজের যে অংশকে কর্ম দিতে ব্যর্থ হয়েছে, ওই কর্মহীন যে গোষ্ঠীটা আছে তাদেরকেও রাষ্ট্র 1 বছর বা যতদিন চাকরি না পায় বা কর্মস্থানের ব্যবস্থা না হয় সেজন্য তারা ভাতা এগুলো করেছে। এগুলো কিন্তু 5ই আগস্টের আগেই করেছে অত্যন্ত প্রতিকূলতার মধ্যে। তা আমি এই জন্যই মনে করি বিএনপি ইজ এ পার্টি উইথ ভেরি স্পেসিফিক প্রোগ্রামস প্রতিটি সেক্টরের জন্য ওনারা দিয়েছে এবং আমার মনে হয় তরুণরা এতই এখন অ্যাওয়্যার এবং ওনারা এতই সচেতন যে ওনারা এটা দেখবে। আমি 30 সেকেন্ডে একটু ফরেন পলিসি নিয়ে আপনি যেটা বলেছেন আমি জাস্ট 30 সেকেন্ডসে বলি। দেখেন, বিএনপি ফরেন পলিসি ইজ ভেরি ক্লিয়ার। শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত ন্যায্যতা, সমতা এবং স্বাধীনতা, সার্বভৌমত্বকে সমুন্নত রেখে যে কোনো দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে যাতে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে দোনো দেশ বেনিফিটেড হয়। বাংলাদেশে যদি বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পায় কোনো সময় বিগত 17 বছর ধরে যে ওয়ান সেন্ট্রিক দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যে ধরনের ফরেন পলিসি অ্যাডাপ্ট করা হয়েছিল দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়ার জন্য, ওই ধরনের কোনো ফরেন পলিসি বিএনপির দ্বারা হবে না। এবং দিস মেসেজ হ্যাজ বিন ভেরি ক্লিয়ার ফ্রম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেন ম্যাডাম জিয়া, এবং বর্তমানে মিস্টার তারেক রহমান, হি ইজ ফলোইং দ্য সেম গাইডলাইন। আমরা শুনি যে নতুন একটা বিএনপিতে নতুন মুখ দেখা যাবে আগামী নির্বাচনে। এই নতুন মুখগুলো কারা? আমি একটু এই প্রশ্নটা রাখতে চাই ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম আপনার কাছে। এই নতুন মুখগুলো কারা? এই নতুন মুখগুলো কারা? দেখুন, জীবন তো কারো চিরস্থায়ী না। অনেক আপনার বয়োজ্যেষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা বা সাবেক সংসদ সদস্য যারা ছিলেন তারা দেখা গেছেন আপনার চলে গেছেন, সে জায়গাটা তো আপনার খালি হয়েছে। তো সে জায়গাতে যারা আসবেন তারা অপেক্ষাকৃতভাবে নবীন বা তরুণ। এখন আপনার তরুণ বলতে বা নতুন বলতে আপনি কি শুধু 25 বছর 30 বছর বোঝাচ্ছেন? আমার মনে হয় ঠিক তা না। কিন্তু ধরেন অতীতে যিনি এমপি ছিলেন না, সেও হয়তো বা মনোনয়নটা পাবেন। দেখা গেল যে তার বয়স অপেক্ষাকৃতভাবে 18 থেকে 25-এর ঊর্ধ্বে 40 হতে পারে। সেক্ষেত্রে আমরা তাদেরকে মিলিয়েই কিন্তু আপনার তরুণদের কথা বলতে পারি বা নবীনদের কথা বলতে পারি। এটা হচ্ছে যে একটা ক্লাস। যেমন মীর হেলাল একটা জায়গা থেকে নমিনেশন চাচ্ছেন, আমি একটা জায়গা থেকে নমিনেশন চাচ্ছি। আমি এর আগে মনে করেন যে কখনো মনোনয়ন পাইনি বা হেলাল পাননি, এ ধরনের অনেকেই আছেন। তো সেদিক থেকে আপনার নতুন যাদেরকে আমরা মিন করছি বা আপনি যেটা বোঝাতে চেয়েছেন আমি যতটুকু বুঝেছি সেটাই কিন্তু হবে। আরেকটা জিনিস আপনি বললেন যে একটু আগে, আমি একটু যদি টেনে নেই, আপনি প্রশ্ন করেছিলেন হেলালকে যে তরুণরা কেন বিএনপিকে ভোট দেবে। এই তরুণরা কি নতুন এদেশে? 91 সালেও 18 থেকে 25 বছরের যুবকরা ছিল। 2001 সালে যখন বিএনপি ক্ষমতা এসেছিল তখনও কিন্তু 18 থেকে 25 বছর 30 বছরের যুবকরা ছিল। তারা দেখবে একটা দলের রাজনৈতিক দর্শন, তাদের অতীতটা কি, তাদের কর্মকাণ্ডটা কি, তার উপরে ভিত্তি করেই কিন্তু তারা ডিসিশনটা নেবে। এখন আমরা যদি এসে সেগ্রিগেট করে দেই যে জেন জি মানে তারা অনেক কিছু, তারা মঙ্গল গ্রহ থেকে আসেনি তারা আমার আপনার ভাই, আমাদের সন্তান। সো তারা কিন্তু পারিপার্শ্বিক অবস্থাটা বিবেচনা করার মতো যোগ্যতা তাদের আছে, সেই মেধা আছে। তাদেরকে আমরা ওই এলিয়েনের মতো কেন বানিয়ে ফেলছি? তারা আমাদের মতোই। সো আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে যা কিছু করেছে, আজকে যে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। তার আগে যে আপনি বললেন যে 1977 সালে ডক্টর নাহারিন বললেন যে খাল খনন, যে এই দল করার আগে যেই মানুষ, যে ভিশনারি একটা মানুষ ছিলেন, উনি তো দেশ শাসন করেছেন 3.5 বছর। এই যে 3.5 বছরে একটা মানুষ যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি ওনার ছিল, যে ভঙ্গুর একটা অবস্থা ছিল, অর্থনীতি বলেন, সামরিক কূ থেকে বলেন, অচল অবস্থা ছিল, সমস্ত কিছু কাটিয়ে উঠে দেশটাকে একটা সমৃদ্ধির পথে নিয়ে গেছেন। মাত্র 3.5 বছর লেগেছে তার।
তাই না? জি, ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, তিনজনের কাছে আমি এই প্রশ্নটাই আসতে চাই, খুব ছোট ছোট করে আমরা উত্তরটা চাই। যদিও প্রশ্নটা বড়, অনেকেই দাবি করেন বিএনপির গেল 17 বছরের যেই যুগপৎ আন্দোলন বা তারা যে আন্দোলন করেছে, সেই আন্দোলন সরকার পতনের ক্ষেত্রে খুব একটা কার্যকরী হয়নি, এবং 24-এর আন্দোলনের ক্রেডিট তারা নেওয়ার চেষ্টা করেছেন। তো আসলে এটি নিয়ে কোনো দহন যন্ত্রণা কখনো আছে কিনা? হেলাল ভাই, আপনার কাছে প্রথমে যাব। না, আমার এটা খুবই I don't know, আমি যতবারই এই কথাটা শুনি যে ক্রেডিট নেওয়ার বিষয়টা, এইটা আসলে আজকে আমি ফার্স্ট শুনলাম। আমি তো যতটুকু জানি ক্রেডিট যারা নিতে চাচ্ছে তারা অলরেডি নিয়েছে এবং অংশীদারও হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান খুবই স্পষ্টভাবে বলেছেন এই অর্জন হচ্ছে 18 কোটি বাংলাদেশিদের অর্জন, এটা একটা ইউনাইটেড বাংলাদেশের অর্জন। তো এই দিকে আমরা নাই, এবং আমাদের আসলে দেশ পরিচালনার প্রস্তুতির জন্য আমাদের যে সাংগঠনিক কর্মকাণ্ড রয়েছে বা আমরা দেশের সেবার জন্য যে কর্মকাণ্ডগুলো সেবামূলক ধন্যবাদ। আমাদের সময় চালাচ্ছি, খুবই সংক্ষিপ্ত, আমরা ওটা নিয়ে অন্য কিছু ভাবার টাইম আমাদের নাই নাসিরউদ্দিন আসলে। আহমেদ, এসব নিয়ে। আপনার কাছে যেতে চাই একই কথা। না, বিএনপির মধ্যে এই ধরনের কোনো দহন বা যন্ত্রণা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ফেসিস্ট সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে থেকে আন্দোলন করেছিল। আন্দোলন করে যে ক্ষেত্রটা তৈরি করেছিল সেটার মধ্যে এসে ফসলটা কেটেছে। তার মধ্যে অনেক নবীনরা, তরুণরা এবং বিভিন্ন মত পথের পেশার মানুষরা অংশগ্রহণ করেছিল। আমি তো হয়তো বলতে পারতাম যে একটা বনের মধ্যে একটা কুয়ো ছিল, সেই বনে প্রাণীগুলো পানি খেতে যেত, যখন তখন কাটা ফুটতো একটা গাছ ছিল। বনের রাজা বলল যারাই পানি খেতে যাবে গাছের একটা করে শিকড় কাটবে। কাটতে কাটতে একটা সময় এমন একটা অবস্থা হলো, একদল বানর আপনার অন্য একটা গাছ থেকে হঠাৎ করে ঝাঁপ দিয়ে গাছের উপরে পড়লো, গাছটা আপনার পড়ে গেল। বানররা ভাবলো যে কৃতিত্বটা তাদের, তা না, কিন্তু ওই যে 15 বছর ধরে যারা কেটে গেছে তারা তার গোড়াটা দুর্বল করে দিয়েছে। অতএব আমাদের কোনো দহনের কিছু নেই। সংক্ষেপে কোনো দহন যন্ত্রণা বোধ করেন কিনা? না, আমি তো আসলে বিএনপি, আমার যেটা মনে হয় বিএনপিকে দেখে বিএনপির আসলে দহন যন্ত্রণা নাই, কারণ বিএনপি 17 বছরের যে দহন এবং যন্ত্রণার ভেতর ছিল, সো বিএনপির কোনো নাই, এবং বিএনপির টপ লিডাররা তারা কখনো এটা করে না। তবে আমি একটা কথা বলতে চাই যে দহন আছে নারীদের মধ্যে, কারণ আমরা দেখেছি যে নারীরা ছিল ফ্রন্ট লাইনে, তারা হারিয়ে গেছে। জি, অনেক ধন্যবাদ। আমরা শেষ করবার আগে বলতে চাই, নতুন বাংলাদেশ দেখতে চাই সরাসরি প্রশ্ন করা, নতুন বাংলাদেশ দেখতে চাই যুক্তি তর্কের মাধ্যমে টেবিলে সমস্যার সমাধানের কথা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শেষ করছে আজকের মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। দেখা হবে পরবর্তী দিনে। শুভরাত্রি।